সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা পড়তেছি অস্ত্র আইন থেকে। আজকে অস্ত্র আইনের আমাদের তৃতীয় ক্লাস, অর্থাৎ আজকের মাধ্যমে আমাদের তৃতীয় ক্লাসটি শেষ হতে যাচ্ছে, অর্থাৎ অস্ত্র আইনটি আপনার পরিপূর্ণভাবে আজকে শেষ হতে যাচ্ছে। তাহলে চলুন আমরা সরাসরি আমাদের মূল পর্বে চলে যাই। গত ক্লাসে আমরা পড়েছিলাম অস্ত্র আইনের 20A, বড় হাতের যে এ আছে সেই অক্ষর পর্যন্ত। আজকে আমরা পড়ব অস্ত্র আইনের আপনার 21 ধারা থেকে 33 ধারা পর্যন্ত। এই ক্ষেত্রে কয়েকটা ধারা আছে আমাদের প্রয়োজন নাই, তারপর আমাদের জানতে হবে, কারণ এমসিকিউর ক্ষেত্রে সেটা আমাদের কাজে লাগবে। প্রথমে রয়েছে আমাদের ধারা 21। এক্ষেত্রে রয়েছে লাইসেন্সের শর্ত ভঙ্গ বা লঙ্ঘনের শাস্তি। খেয়াল করবেন, এখানে লাইসেন্সের কথা বলা হয়েছে, অর্থাৎ অস্ত্র আইন মোতাবেক যাদেরকে বিভিন্ন কাজের জন্য লাইসেন্স দেওয়া হয়, অস্ত্র ব্যবহারের জন্য লাইসেন্স দেওয়া হয়, এই সকল ব্যক্তিরা যদি আপনার লাইসেন্স পাওয়ার পরে তারা কি করে, লাইসেন্সের শর্তটা ভঙ্গ করে বা লঙ্ঘন করে, অর্থাৎ যে মোতাবেক কাজ করার কথা বা যে মোতাবেক আপনার জিনিসটা হ্যান্ডেলিং করার কথা, যে মোতাবেক আপনার জিনিসটা সাথে রাখার কথা, এভাবে না রেখে আপনি অন্যভাবে রাখতেছেন বা অন্যভাবে করতেছেন, এরকম যখন আপনি লাইসেন্সের শর্ত ভঙ্গ বা লঙ্ঘন করবেন, সেই ক্ষেত্রে আপনার অপরাধটা যদি অস্ত্র আইনের আপনার যে 19 আছে 20 আছে এই ধারার ভিতরে যদি না হয়, খেয়াল করবেন, যদি অস্ত্র আইনের আপনার লাইসেন্স ভঙ্গের কারণে যদি শাস্তিটা 19 বা 20 থেকে কভার না করে, তবেই কেবল আপনার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে 21 ধারাতে, লাইসেন্সের শর্তভঙ্গ বা লঙ্ঘনের শাস্তি। এটার আপনার এমন কিছু কাজ করলেন যেটা মনে করেন যে সরাসরি 19 বা 20 ধারায় পড়লো, তখন সেটার জন্য শাস্তি কিন্তু 19 বা 20-এ চলে যাবে। যদি আমাদের 19 বা 20 থেকে কভার না করে, এটা মানে ওইখান থেকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে শাস্তিটা কেবল আপনার 21-এ আসবে। খুব সহজ হিসাব, এটা জটিলভাবে নেওয়ার কিছু নাই। ধারা 22-এ রয়েছে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট হতে অস্ত্রশস্ত্র ক্রয়। এটা দুই ভাগে শিখতে হবে, যদি এক টানে শেখেন তাহলে আপনার প্যাচ লাগবে। তাহলে এই অংশটুকু আগে আমরা দেখব। আমাদের লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট হতে অস্ত্রশস্ত্র ক্রয়, মনে করেন আপনার লাইসেন্স আছে বা না থাক, যাই থাক, যে ক্রেতা সেটা আমি বাদ দিলাম, কিন্তু আপনি যার কাছ থেকে কিনতেছেন, যার কাছ থেকে আপনি অস্ত্রটা কিনতেছেন, সেই ব্যক্তির ক্ষেত্রে দেখবেন আপনার লাইসেন্স আছে কিনা। অর্থাৎ লাইসেন্সপ্রাপ্ত যে অস্ত্র ব্যবসায়ী আছে বা লাইসেন্সপ্রাপ্ত যে অস্ত্রটা আছে, সেই অস্ত্রটাই কেবল লাইসেন্সধারী একজন ব্যক্তি কিন্তু কিনতে পারবে। এক্ষেত্রে লাইসেন্সধারী দোকান থেকে সন্ত্রাসী কিনতে পারবে না, বা সন্ত্রাসীর কাছ থেকে আপনার একজন লাইসেন্সধারী ব্যক্তি কিনতে পারবে না। মূলত জিনিসটা এরকম বুঝাইছে যে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট থেকে অস্ত্রশস্ত্র ক্রয় করা যাবে না। তাহলে এই ক্রয় করার ক্ষমতাটা কার? অর্থাৎ যে ব্যক্তি আইনগতভাবে ক্রয় করতে পারে ওই রকম ব্যক্তির জন্য কিন্তু এটা প্রযোজ্য। আর যে ব্যক্তি বেআইনিভাবে ক্রয় করবে সেটা তো হলো ভিন্ন বিষয়, তার জন্য তো শাস্তির অন্যটা, তার কাছ থেকে উদ্ধার হলে শাস্তির বিষয়টা ভিন্ন। তা লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট হতে অস্ত্রশস্ত্র ক্রয় করা যাবে না। পরবর্তীতে একটা জিনিস দেখেন, ধারণযোগ্য নয় এমন ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র বিক্রয় করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তি অস্ত্রটা রাখার যোগ্য নয়, মানে যার এই ধরনের কোনো লাইসেন্স নাই, খেয়াল করবেন, যার এই ধরনের কোনো লাইসেন্স নাই, সেই ক্ষেত্রে ওই রকম ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র আপনার বিক্রিও করা যাবে না, এরকম বিক্রিও করা যাবে না। আমাদের অস্ত্র আইনের 5 ধারাতে একটা বিষয় আপনারা দেখছেন যে দ্বিতীয় প্যারাতে, যে আমাদের ওরকম যোগ্য সম্পন্ন ব্যক্তির কাছে ক্রয় বিক্রয় করা যায়, তবে এই ক্ষেত্রে আমাদের নোটিশ দিতে হয়। তবে এরকম যোগ্য ব্যক্তি না, কিন্তু যার আপনার অস্ত্রটা রাখার কোনো যোগ্যতা নাই বা ধারণযোগ্য নয় ওই ব্যক্তি, এরকম কোনো ব্যক্তির কাছে যদি কেউ আপনার অস্ত্র বিক্রি করে, তবে সেই ব্যক্তি কিন্তু এই 22 ধারায় কিন্তু শাস্তির আওতায় আসবে। এটা মূলত আপনার যে আপনি লাইসেন্সপ্রাপ্ত ডিলার, কিন্তু আপনি বিক্রি করে দিলেন যে কারো কাছে, অর্থাৎ এই ক্ষমতাটা আপনি প্রয়োগ করতে পারবেন না যে আমি তো লাইসেন্সপ্রাপ্ত ডিলার, আমি যে কারোর কাছে বিক্রি করতে পারি না, এটা চলবে না। আপনি লাইসেন্সপ্রাপ্ত ডিলার হলেও আপনাকে বিক্রি করতে হবে যে ব্যক্তি যোগ্য, যে ব্যক্তি লাইসেন্স মূল্য এটা যোগ্য। এক ব্যক্তির আপনার আছে পাইপ গানের লাইসেন্স, আপনি তারা যদি রিভলভার দিয়ে দেন তাহলেও কিন্তু হবে না। যেটার যোগ্য তাকে কিন্তু সেই অস্ত্রটা আপনি তার কাছে বিক্রি করতে পারবেন। তারপর রয়েছে আমাদের ধারা 23 ধারা। 23 ধারা রয়েছে বিধি লঙ্ঘনের শাস্তি। এই 23 ধারা নিয়ে অস্ত্র আইনে আমাদের অনেকটা ভুল বোঝাবুঝি আছে অনেকের মাঝে। যেমন 23 ধারা মানে আমরা ভাবি যে এরকম কোনো শাস্তি যেটা অন্য কোনো ধারা থেকে কভার করলো না, এটার জন্য মূলত আমি 23 ধারা দিয়ে দিলাম। না, জিনিসটা এরকম না। জিনিসটা অনেকটা এটার কাছাকাছি হলেও পুরোপুরি না। কেন পুরোপুরি বললাম না? এখানে প্রথমত আপনার হইতে হবে বিধি লঙ্ঘন, অর্থাৎ অস্ত্র আইন মোতাবেক যে আপনার বিধিমালা প্রণয়ন করা হবে। আমি আবারও বলতেছি,
অস্ত্র আইন মোতাবেক যে বিধিমালাটা তৈরি করা হবে সেই বিধিমালার কোনো রুলস যদি কেউ লঙ্ঘন করে, কোথাকার রুলস, আপনার সেই বিধিমালার রুলস, সেই বিধিমালার রুলসটা যদি কেউ লঙ্ঘন করে, সেই লঙ্ঘনের শাস্তি যদি অস্ত্র আইনের কোথাও থেকে কভার না করে, বুঝছেন তো? এবার কেউ যদি অস্ত্র আইনের তৈরিকৃত বিধিমালা কেউ লঙ্ঘন করে, সেই বিধিমালা লঙ্ঘনের শাস্তি যদি এখান থেকে কভার না করে, তবেই কেবল আপনার 23 ধারাতে শাস্তির ব্যবস্থা রয়েছে। তবে এক্ষেত্রে আপনার শাস্তির পরিমাণটা খুবই কম। শাস্তির পরিমাণগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন। তো বিধি লঙ্ঘনের শাস্তিটা আমরা বুঝলাম যে কোন বিধি, যে আমাদের বিধিমালা থাকবে, সেই বিধিমালার কোনো বিষয় যদি কেউ লঙ্ঘন করে এবং সেই লঙ্ঘনের অপরাধটার শাস্তি যদি অন্য কোনো ধারা থেকে কভার না করে, তবেই কেবল আপনার 23 ধারা থেকে শাস্তি দেওয়া যাবে। তারপরে রয়েছে আমাদের 24 ধারা, যে বাজেয়াপ্তকরণের ক্ষমতা। তো আপনারা জানেন যে বাজেয়াপ্তটা কখন করা হয়, অর্থাৎ একটা জিনিস এটার কোনো আর মালিকানা থাকবে না, এটা এখন সরকারি হেফাজতে বা সরকারি কোষাগারে এগুলো জমা হয়ে যাবে। সেটা কখন করা হয়, এই যে বাজেয়াপ্তিটা করা হয়, এটা কখন, অর্থাৎ এই আইন মোতাবেক, অস্ত্র আইন মোতাবেক বা অস্ত্র সংক্রান্ত বিষয় জড়িত হয়ে যদি কোনো ব্যক্তি আপনার শাস্তির সম্মুখীন হয়, অর্থাৎ অস্ত্র রিলেটেড বিষয়ে যদি কোনো ব্যক্তি শাস্তির রিলেটেড হয়, মানে সম্পর্কিত হয়ে যে শাস্তি পায় আদালত কর্তৃক, সে দোষী সাব্যস্ত প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে ওই রায় প্রদানকারী যে আদালত আছে, সেই আদালতের বিচারক বা আপনার ম্যাজিস্ট্রেট যেই থাকেন না কেন, তিনি যদি মনে করেন যে এটা আপনার কি করা দরকার, বাজেয়াপ্ত করা দরকার, তাহলে তিনি সেগুলো আপনার কি করে দিতে পারবেন, বাজেয়াপ্ত করে দিতে পারবেন। এখানে আরও একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, শুধুমাত্র যে অস্ত্রশস্ত্র তাই না, কিন্তু গোলা বারুদ, তারপর সামরিক সরঞ্জাম এগুলো থাকলে এগুলো, এবং সেই সাথে এগুলো আপনার ক্যারিং করা বা এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা, বাক্স বান্ডেল, তারপর আপনার হচ্ছে যানবাহন বা অন্য কোনো মাধ্যমের সাথে যে জিনিসগুলো জড়িত থাকবে, আপনার ম্যাজিস্ট্রেট বা বিচারক ইচ্ছে করলে সেও বিবেচনা প্রয়োগ করে, অর্থাৎ তার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে সে যানবাহনগুলো বা বাক্স বান্ডেলগুলো যদি মনে করে যে এগুলোর কেউ বাজেয়াপ্ত করা দরকার, তিনি এই 24 ধারার ক্ষমতা প্রয়োগ করে সেগুলোকেও কি করতে পারবেন, বাজেয়াপ্ত করতে পারবেন। এরপর রয়েছে আমাদের অস্ত্র আইনের 25 ধারা, যেটার সাথে আমাদের পিআরবির 280 একটা আপনার অনুচ্ছেদের কিন্তু মিল আছে, সেটা আপনারা দেখে নেবেন। সম্ভবত 280 এই বিধিটা আমাদের এক্ষেত্রে মিল আছে। তো ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি এবং আটকের কথা বলা আছে আমাদের ধারা 25-এ। কার কর্তৃক? ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক। একজন যে ম্যাজিস্ট্রেট থাকেন থানা এলাকার, মানে একটা নির্দিষ্ট এলাকা নিয়ে থাকেন ম্যাজিস্ট্রেট থাকেন, উপজেলা ভিত্তিক বা থানা ভিত্তিক, এইরকম যে আপনার একজন ম্যাজিস্ট্রেট থাকেন বা ওই রকম সংশ্লিষ্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে, এরকম কোনো ম্যাজিস্ট্রেটের কাছে যদি আপনার মনে হয় যে তার এখতিয়ারধীন এলাকায় বা তার নিয়ন্ত্রণাধীন এলাকায় যদি আপনার কোনো ব্যক্তির কাছে বেআইনি উদ্দেশ্যে, খেয়াল করবেন এখানে, বেআইনি উদ্দেশ্যে কোনো অস্ত্রশস্ত্র আছে, কোনো বেআইনি অস্ত্রশস্ত্র আছে, সেই ক্ষেত্রে কি করতে পারবেন, তিনি আপনার সেটা তল্লাশির জন্য উপযুক্ত ব্যক্তিকে আপনার ওয়ারেন্ট দিতে পারবেন। ওয়ারেন্ট কে দিতে পারবেন? ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক, এবং ম্যাজিস্ট্রেট কিন্তু এই ধরনের ওয়ারেন্ট দিতে পারবেন, এবং এই ক্ষেত্রে সেই ওয়ারেন্ট মূলে কিন্তু আপনার ওইখানে তল্লাশি চালানো যাবে। তবে আপনার এই ক্ষেত্রে বলা আছে যে এই ধরনের তল্লাশি কার্যক্রমে যেন একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা আপনার এই সংক্রান্তে ক্ষমতাপ্রাপ্ত, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য যে ব্যক্তি আছে, সেই ব্যক্তির উপস্থিতিতে যেন এই ধরনের তল্লাশিটা করা হয়। আমি আবারও বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন, এখানে একটু বোঝার আছে বিষয়টা। এই ম্যাজিস্ট্রেট কর্তৃক যে তল্লাশি তার দিবে বা আটকটা করবে, এটা কিভাবে হবে? ওই যে তার থানা এলাকায় বা নিয়ন্ত্রণাধীন এলাকায় এরকম সংবাদ পাইলে তিনি যদি মনে করেন যে তল্লাশি করাটা জনস্বার্থে প্রয়োজন, তবে তিনি এই ক্ষেত্রে তল্লাশি করার আদেশ দিবেন। এবং এই ধরনের তল্লাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যাজিস্ট্রেট, কোনো একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন, অথবা এই কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা সরকার কর্তৃক নির্ধারিত যদি কোনো ব্যক্তি থাকে, সেই ব্যক্তিও আপনার এক্ষেত্রে আপনার উপস্থিত থাকবেন। ওই তল্লাশিকারী অফিসার তো থাকবেনই, সাথে তারাও থাকবেন। এখন এই ক্ষেত্রে জিনিসটা হইতে পারে আমাদের কোনো অবৈধ অস্ত্রের ক্ষেত্রেও হইতে পারে, আবার যদি আদালত অনেক সময় মনে করতে পারে বা বিচারক আপনার ম্যাজিস্ট্রেট মনে করতে পারেন যে আপনার জিনিসটা আপনার বৈধ আছে কিন্তু উদ্দেশ্যটা আপনার অবৈধ, মানে দেখা গেছে না এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার কোনো লোকজন গেছে, তাদের সাথে অস্ত্র আছে, কিংবা ওই ব্যক্তির নিয়ন্ত্রণাধীন কোনো অস্ত্র আছে, জিনিসটা কিন্তু আজকে সেটা অবৈধ কাজে ব্যবহার হইতে পারে বা বেআইনি কাজে ব্যবহার হইতে পারে।
এই ধরনের সংবাদ বা এই ধরনের তথ্যের ভিত্তিতে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন, তবে সেই অস্ত্রটার জন্যও তল্লাশি করে আটক করার জন্য ক্ষমতা কিন্তু ম্যাজিস্ট্রেট কাউকে দিতে পারেন, এবং সেই ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট বা ওইরকম ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি এখানে উপস্থিত থাকতে পারবেন। তাহলে আমরা এই 25 ধারা থেকে বুঝতে পারলাম যে সরাসরি যেটা বেআইনি অস্ত্র আছে সেটা তো আছেই, এছাড়াও যদি মনে হয় যে বেআইনি উদ্দেশ্যে কেউ রাখছে কোনো অস্ত্র, সেক্ষেত্রে সেটার জন্যও তিনি এই কাজটা করতে পারবেন। 25 ধারার পর এবার আমাদের থাকতেছে 26 ধারা, যেখানে বলা আছে সরকার কর্তৃক ক্রোক দখল বা আটক করা। সরকার কর্তৃক ক্রোক দখল বা আটক করার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আপনার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে আপনার সরকারের কাছে প্রতীয়মান হয় যে আপনার লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্রগুলো যেগুলো আছে, লাইসেন্সধারী যারা আছেন সেই অস্ত্রশস্ত্রগুলো যদি আদালতের কাছে মনে হয় যে আপনার এগুলো কি করা দরকার, ক্রোক দখল বা আটক করা দরকার, তাহলে আদালত সেগুলো সরকার সেগুলো আপনার করাতে পারবেন। এবং এই ক্ষেত্রে সরকার আপনার যতদিন পর্যন্ত মনে করেন যে এটা আপনার অবমুক্ত করা ঠিক হবে না, ততদিন পর্যন্ত তিনি কিন্তু সেগুলোকে আটক করে রাখতে পারবেন। যখন মনে হবে যে আপনার আর আটক করার দরকার নেই, তখন ইচ্ছে করলে তিনি সেগুলোকে রিলিজ করে দিতে পারবেন সেই মালিকের খাতে। কখন? সরকার যখন মনে করবে কিসের জন্যে? জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় যখন মনে করবে, তখনই কেবল এই ক্ষমতাটা সরকার প্রয়োগ করবে, এছাড়া কিন্তু অন্য কোনো সময় না। এটা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় যখন মনে করবে তখন সেগুলো ক্রোক দখল বা আটক করবে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সেটা ক্রোক দখল বা আটক করবে। ওই যে আপনার 25 ধারা যে তল্লাশি করলেন, সেই তল্লাশির মাঝে কিন্তু এটার একটা সম্পর্ক আছে। বেআইনির অস্ত্রের ক্ষেত্রে তো আপনি মামলা দিতেই পারবেন, সেই ক্ষেত্রে যদি আপনার কারো বৈধ অস্ত্র হয় কিন্তু উদ্দেশ্যটা আপনার খারাপ আছে, তখন সেই ক্ষেত্রে ওই ধরনের অস্ত্র কিন্তু আটক করা যাবে, কিন্তু এই 26-এর ক্ষমতা বলে কিন্তু সরকার আটক করতে পারবে। 26 ধারার পর এবার আমরা যাচ্ছি আপনার 27 ধারাতে, যেখানে রয়েছে অব্যাহতি দানের ক্ষমতা। তো আপনারা জানেন যে সরকার আপনার বিভিন্ন সময় গেজেট প্রকাশের মাধ্যমে অনেক কিছু বিষয় আপনার কি করেন, কোনো ব্যক্তির শ্রেণী বা কোনো এলাকাকে আপনার নিষিদ্ধ করতে পারেন এই অস্ত্র আইন মোতাবেক। আপনার এর আগের ক্লাসে পড়ে আসছেন যে আপনার এলাকা ভিত্তিক বা শ্রেণী ভিত্তিক এই কার্যক্রমগুলোকে বা এলাকাকে আপনার কি করেন, নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসেন। তো এরকম যখন নিষেধাজ্ঞা থাকবে, তখন সেই ক্ষেত্রে আদালত আপনার আংশিক বা পুরোপুরি সেই নিষেধাজ্ঞা আপনি কি করতে পারেন, প্রত্যাহার করে নিতে পারেন। এই জিনিসটাই মূলত রয়েছে আমাদের অব্যাহতি দানের ক্ষমতা। এই 27-এর মূল বক্তব্যটা হচ্ছে এটা যে বিভিন্ন সময় শ্রেণী ভিত্তিক বা ব্যক্তি বা ধরেন আপনার কোনো এলাকাকে যখন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়, তখন ইচ্ছে করলে আপনার অস্ত্রগুলো বারুদ এই সংক্রান্ত যে নিষেধাজ্ঞাটা, এটা আদালত কি করে দিতে পারেন, প্রত্যাহার করে দিতে পারেন। এই 27-এর এতে মূলত আপনার এই অপশনটা রয়েছে। আবার বিতে আপনার আরেকটা অপশন দিয়ে দিছে যে আপনার এই যে অব্যাহতি যে দিল, আপনার এতে যে অব্যাহতিটা দিল, আপনার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আপনার অব্যাহতি দেওয়া হলো। আবার যদি মনে করে সরকার যে আমরা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলাম, এটা ঠিক হয় নাই, আমি আবার দিয়ে দিলাম, তখন আবার পুনরাও কিন্তু নিষেধাজ্ঞাটা আবার দিতে পারবে। এটা হচ্ছে আবার বিতে কিন্তু এই কথা বলা হয়েছে, এতে আপনার বলা আছে অব্যাহতি দিতে পারবে। আবার সেই অব্যাহতি দেওয়ার পর যদি মনে করে যে আমার আবার দেওয়া দরকার, পুনরায় দেওয়া দরকার, তখন সেই বিতে আবার সেই কথা বলা আছে যে আবার পুনরায় কিন্তু দিতে পারবে। 27-এর পর রয়েছে আমাদের দেখেন 28 ধারা, এখানে রয়েছে অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। আমরা ফৌজদারি কার্যবিধির এতে পড়ে আসছি যে 44-45, এখানে আপনার অপরাধ সম্পর্কে সংবাদ প্রদান সংক্রান্ত বিষয় পড়ে আসছি। এরকম আরো অন্যান্য জায়গাতেও কিন্তু আমরা কম বেশি কিছু তথ্য পাইছি। তাহলে আমরা অস্ত্র আইন থেকে কি পাইলাম, অপরাধ সম্পর্কে তথ্য প্রদানে 28 ধারার একটা বিষয় পাইলাম। তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু কমিউনিটি পুলিশিং যেটা আছে, জনগণ কর্তৃক পুলিশকে সহায়তা করার যে বিষয়টা আছে, এটাও কিন্তু আমরা অস্ত্র আইনের 28 ধারা থেকে কিন্তু একটা ক্লু কিন্তু পাচ্ছি। এক্ষেত্রে আপনি এই জিনিসটা নোট রাখতে পারেন ওইটার পাশে। তো অপরাধ সম্পর্কে তথ্য প্রদান সংক্রান্ত বলা আছে যে আপনার আইনানুগভাবে যদি আপনার ওটা দায়ভার বা জানানো আপনার উপর হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি অবশ্যই জানাবেন। এই অপরাধ সংশ্লিষ্ট বিষয় যদি এরকম কোনো তথ্য আপনি জানতে পারেন সাধারণ নাগরিক হিসেবে, আপনি অবশ্যই কিন্তু সেই তথ্যটা আপনার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার থাকলে তাদেরকে অবশ্যই আপনি জানাবেন। এটা কাদের জন্য? সাধারণ নাগরিকদের জন্য এটা জানানোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যেটা জবাবদিহিতা আপনার উপর আসতে পারে, এরকম ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সেটা ম্যাজিস্ট্রেট বা পুলিশকে জানাবেন। এটা থেকে গেল আপনার সাধারণ ক্ষেত্রসমূহের ক্ষেত্রে। এখন আসি আমরা রাস্তাঘাটের বিষয়ে, যেমন কেরম চলাফেরার ক্ষেত্রে
রেলগাড়ি হতে পারে, বাস গাড়ি হতে পারে, সাধারণ ট্রাক হতে পারে, এরকম বিভিন্ন যানবাহন বা মাধ্যমে আমাদের কিন্তু অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এগুলোও কিন্তু আপনার করতে পারে, পরিবহন বা বহন এই ধরনের বিষয় কিন্তু সংগঠিত হতে পারে। যদি ওই সংশ্লিষ্ট বিষয়ও কেউ অনুমান করতে পারে বা জানতে পারে, যেটা জানানো তার দায়িত্ব কর্তব্যের আওতায় পড়বে, কিংবা কেউ ইচ্ছে করলেও সেই বিষয়টা কি করবেন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার যারা আছেন তাদেরকে তিনি জানাবেন বা জানাতে পারবেন। জিনিসটা বুঝতে পারছেন তো, যে আপনার যদি আপনি জানেন যে অস্ত্র আইন মোতাবেক এই ধরনের কোনো অপরাধ অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হয়েছে বা হবে, এই ধরনের বিষয় জানেন, তবে সেই ক্ষেত্রে আপনার জানাবেন। এবং এখানে আরও একটা বিষয় বলছে, আপনার জানানোর পরে আপনার এখানে আরেকটা বিষয় আছে যে আপনার যাতায়াত মাধ্যমের বিষয়টা যদি আপনার কখনো আসে, যে যাতায়াত মাধ্যম রেল, যানবাহন বা অন্য কোনো পরিবহন, সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট যে কর্মচারীরা বা স্টাফরা থাকবেন যাদের উপর এই দায়িত্বটা আসে, তারাও কিন্তু আপনার এই অপরাধ সম্পর্কে তথ্য কিন্তু তারা দিবেন। নতুন একটি বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের 30 ধারা। 30 ধারায় বলছে 19 ধারার F অনুচ্ছেদ, আমরা যেটা পড়ে আসছি, যে 30 ধারার F অনুচ্ছেদ মূলে তল্লাশির যে পদ্ধতির কথা বলা আছে, সেই তল্লাশির পদ্ধতি আপনাদেরকে মনে আছে যে আপনার 19 ধারার F মূলে তল্লাশির পদ্ধতির কথা কি বলা আছে? এখানে Fতে আপনার বলা আছে আপনার ব্যক্তিগত যে নিয়ন্ত্রণ আছে, আপনার নিয়ন্ত্রণ বা দখলে যে বিষয়টা আছে, এইরকম সংক্রান্ত বিষয় 19F, এটা কিন্তু 19F এ বলা আছে। তাহলে আপনার এইরকম ঘটনায় যখন কোনো মামলা হবে, খেয়াল করবেন যে আপনার কোনো অস্ত্র আপনার কোনো দখলে রাখার কারণে যখন কোনো আপনার মামলা হবে, সেই মামলার রেফারেন্সে যখন কোনো তল্লাশির প্রয়োজন হবে, সেই মামলা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু অনেকেই একটা জিনিস ভুল মনে করেন যে আপনার ডাইরেক্ট তল্লাশির পদ্ধতি মনে করেন, এটা আসলে ডাইরেক্ট তল্লাশির পদ্ধতি না। এই ক্ষেত্রে দেখবেন 19 ধারার F মূলে মামলার কার্যক্রমে যদি আমাদের তল্লাশির প্রয়োজন হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে আপনার এই সংশ্লিষ্ট ক্ষমতাপ্রাপ্ত যে ব্যক্তি আছেন সরকার কর্তৃক, আপনার যাকে আপনার এই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ব্যক্তির উপস্থিতিতেই কিন্তু আপনার এই তল্লাশিটি করতে হবে, বা সেই ব্যক্তি কর্তৃক এই তল্লাশিটি হতে হবে, অন্য কোনোভাবে সেটি হবে না। অর্থাৎ 19 ধারার F মূলে যখন মামলা হবে, সেই মামলার রেফারেন্সে যখন তল্লাশি করতে হবে, সেই তল্লাশির ক্ষেত্রে অবশ্যই আপনার ওই রকম সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতিতে তল্লাশিটি হতে হবে। 30 বড় হাতের এ যেটা রয়েছে, বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। এটা খুব সুন্দর একটা বিষয়, এটা আমার পরীক্ষার সময় আসছিল, আছে পরীক্ষার সময়। বিশেষজ্ঞের মতামত আপনার নিষ্প্রয়োজন। তো আপনার বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজনটা কি বোঝানো হয়েছে? ধরেন আপনি একজন পুলিশ অফিসার, সেক্ষেত্রে আপনি কোনো অস্ত্র উদ্ধার করলেন, সেক্ষেত্রে এটা অস্ত্রটা কি আসলে সচল কিনা, না আপনার বিকল কিনা, না এটাকে চলে, এটা আগ্নেয়াস্ত্র কিনা, এই ধরনের আপনার বিশেষজ্ঞের মতামত নিয়ে আপনার মামলা রুজু, বা এই ধরনের বিশেষজ্ঞের মতামত নিয়ে আপনার চার্জশিট দিতে হবে, এই ধারণাটা অস্ত্র আইনের জন্য প্রযোজ্য নয়। আমি আবারও বলতেছি, আপনি অস্ত্র উদ্ধার করছেন, দৃশ্যমান অস্ত্র, আপনি জাস্ট চার্জশিট দিয়ে দিবেন। এই ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত নেওয়া নিষ্প্রয়োজন। এই জিনিসটাই কিন্তু আপনার এই 30A ধারাতে বলছে যে আপনার বিশেষজ্ঞের মতামত এই ক্ষেত্রে নিষ্প্রয়োজন। আপনি অস্ত্র পাইছেন, উদ্ধার করছেন, এখন মামলা হয়েছে, এখন আপনি তারপর তদন্ত করে আপনি চার্জশিট দিয়ে দেবেন, আপনার এক্ষেত্রে কোনো ধরনের বিশেষজ্ঞের মতামত প্রয়োজন হবে না। তবে এই বিশেষজ্ঞের মতামতটা কখন প্রয়োজন হবে? এই ধারা মোতাবেক যখন কোনো এই ধারা না, মানে এই আইন মোতাবেক, অস্ত্র আইন মোতাবেক যখন কোনো মামলার বিচার কার্যক্রম চলমান থাকবে, সেই বিচার কার্যক্রম যখন চলমান থাকবে, সেই ক্ষেত্রে ওই বিচারক যদি মনে করেন, সেই বিজ্ঞ বিচারক যদি মনে করেন যে এই অস্ত্র সংক্রান্তে একজন বিশেষজ্ঞের মতামত নেওয়া প্রয়োজন, কে মনে করতেছে? আপনার বিজ্ঞ আদালত, তিনি মনে করতেছেন যে আপনার বিশেষজ্ঞের মতামত গ্রহণ করা প্রয়োজন, কেবল তখনই আপনার বিশেষজ্ঞের মতামতটা আদালত নিতে পারবে। এছাড়া আদারওয়াইজ কখনোই আর বিশেষজ্ঞের মতামত প্রয়োজন নাই। শুধুমাত্র ডিপেন্ড করবে আদালত কি চায়, বিশেষজ্ঞের মতামত চায় কিনা। 30B আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়। 30B তে রয়েছে তদন্তের সময়সীমা। এই যে আপনার তদন্তের সময়সীমা, এই তদন্তের সময়সীমা দেখে আমরা অনেকেই ঘাবড়ে যাই যে এত কঠিন একটা বিষয় কিভাবে মনে রাখবো। এটা আসলে আপনি যদি নিজেকে আয়ু হিসেবে কখনো চিন্তা করেন যে আপনি একটি অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা, সেই ক্ষেত্রে আপনি কিভাবে মামলাটি তদন্ত করবেন, এটা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি পারবেন। এছাড়া যদি আপনি মনে করেন যে খালি মুখস্থ করবেন, তা না।
মনে করেন যে আপনি একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা হলেন, সেক্ষেত্রে আপনি কিভাবে কার্যক্রমটি গ্রহণ করবেন। তো এই ক্ষেত্রে যখন অস্ত্র মামলা হয় সেক্ষেত্রে আপনার পদ্ধতি দুইটা থাকতে পারে। এক হচ্ছে যে আসামি অ্যারেস্ট থাকতে পারে অথবা আসামি পলাতক থাকতে পারে। এখানে একটা বিষয় আমরা বই পড়ে বুঝতে পারি না, এটা প্র্যাকটিক্যালি জ্ঞান আপনাদেরকে বলি। সেটা হচ্ছে অস্ত্র মামলার ক্ষেত্রে যদি একজন আসামি অ্যারেস্ট থাকে, আবার যদি অন্য কোনো আসামি এজার নামে আসামি পলাতক থাকে, তাহলে কিন্তু এক্ষেত্রে ধরে নেওয়া হবে যে পলাতক আসামির যে মেয়াদটা এটা মামলার আয়ু পাচ্ছেন। একজন ধৃত একজন পলাতক, সেক্ষেত্রে যে পলাতক থাকবে সেই পলাতকের যে কার্যদিবসটা এক্ষেত্রে আয়ুর জন্য কিন্তু সেটা প্রযোজ্য হবে। যে অ্যারেস্ট একজন, এই জন্য অ্যারেস্টের নিয়ম না, একজন অ্যারেস্ট একজন পলাতক, সেক্ষেত্রে পলাতকের নিয়মটা আয়ুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে জিনিসটা আমাদের আইনে কিন্তু নাই, বাস্তবে কিন্তু এটা আমি বাস্তব জ্ঞান থেকে বললাম যে একজন যদি পলাতক থাকে তাহলে সেটা পলাতকে যাবে, কারণ একজন অ্যারেস্ট একজন পলাতক এই ধরনের নিয়ম কিন্তু আসলে এই 30B-তে ব্যাখ্যা করা হয়নি। তবে এক্ষেত্রে যেহেতু একজন পলাতক, তাহলে মামলার আয়ু পলাতক হিসেবেই মামলাটি তদন্ত করবেন। এটা আর কি জেনারেল ভাষায় আপনাদেরকে আগে বলে নিলাম। তো আপনার তদন্তের সময়সীমাটি কিভাবে হবে? আপনি মনে করেন মামলার আয়ু, আপনি 1, 2, 3, 4, 5, 6 এই যে বিষয়গুলো আছে এগুলোকে আগে মাথায় ঢুকায়েন না, আগে আপনি কনসেপ্টটা বুঝেন কিনা দেখেন। যদি কনসেপ্টটা বুঝেন, তারপর 1, 2, 3, 4, 5, 6 যে উপধারা রয়েছে বা তাহলে এই বিষয়গুলো আপনার কিন্তু মাথায় ঢুকে যাবে যে এই জিনিসটা কিভাবে হবে। এখানে রয়েছে আপনার অ্যারেস্ট যদি থাকে আসামি মামলার সময় অ্যারেস্ট, তার মানে কেউ আর পলাতক না, একাধিক হোক বা একজনই হোক, কিন্তু সেই অ্যারেস্ট থাকলে আপনার 15 কার্যদিবস। কতদিন? 15 কার্যদিবস। এখন ধরেন একজন পলাতক বা আপনার একাধিক পলাতক, মানে একজন মিনিমাম যদি একজনও পলাতক হয় তাহলে মামলার আয়ু সময় পাবেন আপনার 60 কার্যদিবস। অর্থাৎ যদি সবাই অ্যারেস্ট থাকে বা একজন আসামি একজন অ্যারেস্ট থাকে তাহলে 15 কার্যদিবস, আর যদি একজন পলাতক থাকে বা একাধিক লোক পলাতক থাকে তাহলে আপনার হচ্ছে 60 কার্যদিবস। এটা হচ্ছে আমাদের একের আপনার এ এবং বিতে এই দুটা রুলস বলা আছে। তাহলে আমাদের এখন আপনার আসামি অ্যারেস্ট থাকার ক্ষেত্রে 15 দিন যে ছিল, এই 15 দিনে আপনি ব্যর্থ হইলেন, পারলেন না, কিংবা আসামি পলাতক থাকার জন্য 60 কার্যদিবস যেটা ছিল, সরি যদি কখনো দিন বলে থাকি তাহলে মনে রাখবেন অস্ত্র আইনে কার্যদিবস। আপনার যদি এই 60 কার্যদিবসেও আপনি পারলেন না, তখন কি হবে? সেই ক্ষেত্রে 7 দিন পর্যন্ত অটোমেটিকলি সময়টা বৃদ্ধি পাবে, 7 কার্যদিবস আপনার বৃদ্ধি পাবে অটোমেটিকলি। কিন্তু এই ক্ষেত্রে 7 কার্যদিবসের মধ্যে আপনার অবশ্যই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আপনার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে তাদেরকে বিষয়টা আপনার অবগত করতে হবে। 7 কার্যদিবসের মধ্যে শেষ করে আপনার রিপোর্ট দিতে হবে। 7 কার্যদিবস আপনি নিজ ক্ষমতায় বাড়াইতে পারবেন, কিন্তু 7 কার্যদিবস অবশ্যই আপনার তদন্ত শেষ করে রিপোর্ট দিতে হবে। এটা হচ্ছে আমাদের 2তে বলা আছে, আপনার 30B-2। আচ্ছা, এখন ধরেন আপনার কি পারলেন না, এই যে 2তে যে আপনার বিধান দিয়ে দিয়েছে যে আপনি 7 দিন বাড়ায় তদন্ত করে আপনার রিপোর্ট দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি এই ক্ষেত্রেও প্রতিবেদন দিতে পারলেন না, অর্থাৎ চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যেটা আছে এটা আপনি দিতে পারলেন না। সেক্ষেত্রে আপনি এই 7 কার্যদিবস ব্যর্থ হইলেন। তখন কি করতে হবে? তখন বলে দিছে যে 7 কার্যদিবস যেটা আপনি নিজে নিজে বাড়ানোর একটা ক্ষমতা আছে, যে আপনি শেষ করে দিবেন দেখে 7 দিন পর্যন্ত বাড়াইছেন, কিন্তু এটাও যখন পারলেন না তখন আপনাকে সেই 7 কার্যদিবস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে 7 কার্যদিবস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে আপনার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা যে আপনার ম্যাজিস্ট্রেট আছেন তার বরাবর বা আদালত আছেন, সেখানে আপনার অবশ্যই আপনার প্রতিবেদনের মাধ্যমে, মানে মামলার চার্জশিট বা ফাইনাল রিপোর্ট না, মানে একটা প্রতিবেদনের মাধ্যমে আপনার এই বিষয়টা কিন্তু জানাইতে হবে। কখন? যখন আপনি ওই 7 দিন পর্যন্ত বাড়ায় আপনার একটা চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেওয়ার ক্ষমতা আছে, ওইটা যখন আপনি ব্যর্থ হইলেন তখন আপনার এটা আপনি করতে হবে, 24 ঘন্টার মধ্যে আপনার রিপোর্টটা দিতে হবে। এখন আসেন 24 ঘন্টায় যে যখন আপনার রিপোর্টটা দিলেন, সেই রিপোর্টটা তো আপনার পাইলো কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রণকারী যারা আছেন তারা পাইলো। তারা পাইয়া কি করবে? এই 4-এ বলছে যে আপনার আয়টা পরিবর্তন করতে পারবেন। তারা কি করবেন? আয়ও পরিবর্তন করবেন, অর্থাৎ আমার কাছে ছিল, আমার কাছে চেঞ্জ করে এখন আপনাকে দিবে। তাই সেক্ষেত্রে আপনার এটা হবে আয়ও পরিবর্তন। এই যে আয়ও যে পরিবর্তন করা হলো, সেই আয়ও পরিবর্তন করলে নতুন আয়ও কি করবেন? এখন 4-এ আপনার 2টা বিষয় আছে। প্রথম মূল বিষয়টা থাকতেছে আপনার আয়ু পরিবর্তন করবে রিপোর্ট প্রাপ্তির পরে। এই রিপোর্ট প্রাপ্তির পর আয়ু যখন পরিবর্তন হলো তখন নতুন আয়ুর জন্য কিছু কাজ আছে, তাই না? তো নতুন আয়ু কি করবে? নতুন আয়ু এক্ষেত্রে আপনার 2টা পদ্ধতি তার কাছে থাকবে। যদি এই যে প্রথম থেকেই আসামি অ্যারেস্ট থাকে, তবে সেই ক্ষেত্রে তিনি
আরও 7 কার্য দিবস সময় পাবেন। খেয়াল করবেন, প্রথমবার যখন অ্যারেস্ট ছিল 15 কার্য দিবস ছিল, তাহলে আপনার আয়ু যখন পরিবর্তন হবে 4-এ, আয়ু পরিবর্তন হলো 4-এর এতে বলছে আপনার আয়ু পরিবর্তন হওয়ার পর আপনার অ্যারেস্ট করতে পারবে। অ্যারেস্ট যদি থাকে আসামি, তাহলে 7 কার্য দিবসের মধ্যে অবশ্যই বিষয়টি শেষ করবে। এখন ধরেন 7 কার্য দিবসে আপনার শেষ করতে পারলো না, সেটা আপনার ভিন্ন বিষয় যাবে পরে। আমরা এখন ধরি পলাতক, নতুন আয়ুর কাছে আসামি পলাতক আছে, তো এই আসামি পলাতক থাকলে নতুন যিনি আয়ু হয়েছেন তিনি পাবেন আরও 30 কার্য দিবস। তিনি পাবেন 30 কার্য দিবস, অর্থাৎ আয়ু পরিবর্তন হয়ে যখন কোনো নতুন আয়ু হবে তখন তার জন্য থাকবে 7 কার্য দিবস, আপনি যদি আসামি অ্যারেস্ট থাকে। আর যদি আসামি পলাতক থাকে তাহলে আয়ু পরিবর্তন হওয়ার পর যে নতুন আয়ু হয়েছে তিনি পাবে আপনার 30 কার্য দিবস। এখন ধরেন দুইটাই ক্ষেত্রে বিবেচনা করেন যে 7 কার্য দিবসেও আপনার পারলো না, ব্যর্থ হইলো, আবার ধরেন মনে করেন যে আপনার ওই কার্য দিবস যেটা 30 কার্য দিবস আছে, এই 30 কার্য দিবসেও আপনার ব্যর্থ হইলো, তখন আপনার কি হবে? তখন একটা বিষয় হইলো না, ঝামেলা হয়ে গেল না। তখন সেক্ষেত্রে আমাদের পাশে বলছে যে এই যে ব্যর্থ হইলো, পরবর্তী আয়ু যে আপনার ব্যর্থ হইলো, সেই ব্যর্থ হওয়ার কারণে আপনার পরবর্তী আয়ু আপনার ওই যে 3-এর মতো 24 ঘন্টার ভিতরে অবশ্যই আপনার একটা নিয়ন্ত্রণকারী যারা থাকবেন তাদেরকে একটা রিপোর্ট দেবেন। আপনার যে আদালত আছে সেই আদালতে একটা রিপোর্ট যাবে যে কি, যে আপনার যে আমাকে যে আয়ু পরিবর্তন করা হয়েছিল, আমাকে সময় দেওয়া হয়েছিল এই কয়দিন, আমি এই কয়দিনের মধ্যে পারলাম না, এটা একটা রিপোর্ট দিতে হবে 24 ঘন্টার মধ্যে। 30 বা 60 কার্য দিবস শেষ হওয়ার পরে এই 24 ঘন্টায় একটা রিপোর্ট যাবে। এখন এই রিপোর্ট যাওয়ার পর হচ্ছে 6-এ মূলত হচ্ছে আমাদের যে এসিআর বা যেটাকে আমাদের বিভাগীয় ব্যবস্থা বলা হয় আর কি, এইটাই হচ্ছে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা থাকবে তাদের জন্য একটু ক্ষতিকর দিক। 6তে আপনার এই জিনিসটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে আপনার এই যে আপনার দুই জায়গায় যে ব্যর্থ হয়েছিল, ওই যে ব্যর্থ হয়ে 24 ঘন্টায় যে রিপোর্ট দেওয়া হয়েছিল, আপনার ব্যর্থ হয়েছিল আপনার প্রথম আয়ু এবং দ্বিতীয় আয়ু সম্পর্কে, এই যে দুইজন যে আপনার ব্যর্থ হয়েছে এই সম্পর্কে আমাদের একটা রিপোর্ট আদালত কিন্তু গ্রহণ করতে পারেন। কীরকম ব্যবস্থা? রিপোর্ট না, এটা হবে গ্রহণ। আদালত একটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এই ক্ষেত্রে আমাদের এসিআর যে থাকবে সেই এসিআরে জিনিসটা উল্লেখ থাকবে যে আমার এই দক্ষতা যে অদক্ষতা, এই বিষয়টা আমাদের এসিআরে উঠবে। এছাড়াও তো আমাদের বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা যদি আদালত বলে থাকে তবে সেক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থাও কিন্তু গ্রহণ করা যাবে। এই হলো মূলত আমাদের তদন্তের বিষয়বস্তু। আমি কিন্তু আবারও বলতেছি, এখানে খুবই ইজি বিষয়। আমি একজন মামলার আয়ু, আমি প্রথম আয়ু, মামলার প্রথম আয়ু। আসামি যদি অ্যারেস্ট থাকে 15 দিনের মধ্যে, 15 কার্য দিবসের মধ্যে আমাকে শেষ করতে হবে। আমার আসামি পলাতক আছে, আমি 60 কার্য দিবসের মাঝে এটা শেষ করব। এখন ধরেন আমার আসামি কি আছে, পলাতক বা অ্যারেস্ট যেটাই থাক, আমি যেটা ধরলাম ওই পরিস্থিতিতে আছে, কিন্তু আমি শেষ করতে পারলাম না, তখন পরবর্তী 7 কার্য দিবসের মধ্যে অবশ্যই আমাকে শেষ করতে হবে। মানে এটা একটা পাওয়ার দিয়ে দিছে আর কি, যে আরও 7 দিন এক্সটেনশন করা যাবে। তারপরেও আমি পারলাম না, সেক্ষেত্রে আমাকে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন আকারে জানাতে হবে। তো প্রতিবেদন পাওয়ার পর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যে থাকবে, সেক্ষেত্রে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আমাকে পরিবর্তন করে অন্য একজনকে আয়ু দিতে পারবেন। সেই যে নতুন আয়ু হবে, সেই নতুন আয়ুর ক্ষেত্রে যদি আসামি অ্যারেস্ট থাকে আগে থেকেই তাহলে 7 কার্য দিবস, আর যদি আসামি পলাতক থাকে আগে থেকে তাহলে নতুন আয়ু 30 কার্য দিবস। এখন এই যে নতুন আয়ু 7 কার্য দিবসেও পারলো না বা পলাতক থাকার কারণে 30 কার্য দিবসেও পারলো না, সেই ক্ষেত্রে নতুন আয়ু কি করবে, তিনি আপনার 24 ঘন্টার মাঝে একটি প্রতিবেদন দিয়ে আপনার জানাবে, আদালতকে এইরকম বিষয় জানাবে। সেই ক্ষেত্রে এখন কি করতে পারে আদালত ইচ্ছে করলে বিষয়টা আমাদের অদক্ষতা হিসেবে বিবেচনা করে এসিআরে বিষয়টা তোলার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিবে। এছাড়াও আমাদের বিভাগীয় ব্যবস্থাও কিন্তু গ্রহণ করা যেতে পারে। বাস একদম সহজ, ইজি। এখন আপনি 1 2 3 4 5 6 এগুলা জাস্ট খালি জায়গা মতো আপনি বসায় দেন, ইজিলি পারবেন। যদি এ আর বি প্যাচ লাগে, এ আর বিতে যাওয়া দরকার নাই, আপনি ওই একটাতেই 1 2 3 4 5 6 এর মাঝেই জিনিসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। এই ছিল আমাদের তদন্তের সময়সীমা। 30B 31-এ বলছে যে অন্য আইনের প্রয়োগ, যে 31 ধারায় রয়েছে অন্য আইনের প্রয়োগ, অর্থাৎ অস্ত্র আইন সংশ্লিষ্ট যে অপরাধগুলো আছে, দেখা গেছে যে আমাদের অস্ত্র আইনের এই অপরাধটা যদি অন্য আইনে আপনার শাস্তির পরিমাণ বেশি থাকে তবে সেক্ষেত্রে যেন ওই আইনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে
বর্তমান সময়ে যদি আমরা ধরি সন্ত্রাস বিরোধী একটা আইন আছে, সেই সন্ত্রাস বিরোধী আইনে যদি কোনো কার্যক্রম হয় অস্ত্র নিয়ে, তার জন্য কিন্তু মূলত অস্ত্র আইনে কিন্তু আলাদা করে মামলা হয় না, কারণ ওইখানে সন্ত্রাস বিরোধী আইনে অস্ত্র সংশ্লিষ্ট বিষয়ে জড়িত হয়ে কোনো ধরনের অপরাধ অনুষ্ঠিত হলে শাস্তির পরিমাণটা বেশি আছে, এই কারণে আলাদাভাবে অস্ত্র আইনে মামলা নিতে হয় না। এই কারণে আপনার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে কিন্তু শাস্তিটা নিশ্চিত করা যায়। চলে এসেছি আমরা প্রায় শেষের দিকে। এরপর রয়েছে আমাদের 32 ধারা, আগ্নেয়াস্ত্রের আপনার শুমারি গ্রহণের ক্ষমতা এটা। তবে এই যে 31-এর বিষয়ে একটা বলে নেই, অস্ত্র আইনের প্রয়োগের বিষয়ে আমাদের কিন্তু একটা সিআরপিসি বা সাক্ষ্য আইনের যে একটা নিয়ম আছে না, যে আপনার একই অপরাধের জন্য দুইবার বিচার করা যাবে না, আপনার অস্ত্র আইনেও বিচার করবেন আবার ওই আইনেও বিচার করবেন, এটা করা যাবে না, মানে এক কাজের জন্য দুইবার বিচার করা যাবে না। যাই হোক, আমরা 32-এ ফিরে আসি। আগ্নেয়াস্ত্রের শুমারি গ্রহণের যে ক্ষমতা রয়েছে, অর্থাৎ সরকার আপনার বিবেচনা করলে এবং সেটা আপনার এই করে মানে একজন কি শুমারি কর্মকর্তা নিয়োগ করতে পারেন কি কাজের জন্য, কোনো নির্দিষ্ট এলাকার জন্য বা সমগ্র এলাকার জন্য আপনাদের অস্ত্র সংক্রান্ত বিষয়, মানে ওই এলাকার ভিতরে কতগুলো অস্ত্র আছে, কার কার কাছে কি কি অস্ত্র আছে, এই বিষয়টার জন্য একজন কর্মকর্তাকে নিয়োজিত করতে পারেন এবং তাকে কিন্তু এই ধরনের ক্ষমতাও দিবেন যে ওই এলাকার ভিতর কি কি ক্ষমতা কি 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 অস্ত্র রয়েছে, কি কি আপনার বুলেট এই ইত্যাদি অস্ত্রশস্ত্র গোলাবারুদ এগুলো রয়েছে, এগুলো তিনি আপনার দেখতে পারবেন আর কি। সেক্ষেত্রে তার ক্ষমতাটা থাকবে কি, ওই এলাকায় যারা এই ধরনের আছে তাদেরকে আপনার তার সামনে আপনার ওই বিবরণটা ফুটে তোলার জন্য বা বিবরণটা দাখিল করার জন্য কিন্তু নির্দেশ দিতে পারবেন। শুধুমাত্র যে আপনার বিবরণ দিবে তা কিন্তু না, তিনি যদি সেই বিষয়গুলো দেখতে চান সেক্ষেত্রে তাকে সেগুলো দেখাইতেও হবে। আপনি এসে আপনার লাইসেন্স দেখাচ্ছেন, আপনার কাগজপত্র দেখাচ্ছেন, কিন্তু আপনার অস্ত্রশস্ত্র আপনি দেখাচ্ছেন না, তিনি যদি বলে যে ঠিক আছে আপনার কাগজপত্র দেখলাম, চেক করলাম, সব ঠিক আছে, এখন অস্ত্রটা নিয়ে আসেন, আমি অস্ত্রটা একটু দেখবো, তখন সেক্ষেত্রে যদি আপনার বিবরণ দিতে অক্ষম বা ধরেন আপনার সেগুলো দেখাইতে প্রদর্শন করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু শাস্তির ব্যবস্থা রয়েছে এখানে, অল্প পরিমাণ শাস্তি, বেশি একটা না। 33 আসে নোটিশ ও মামলা দায়েরের মেয়াদ। এই 33 ধারাটা একটু কমপ্লেক্স, আপনার বাক্য গঠনটা আপনার এখানে একটু আমার কাছে কমপ্লেক্স মনে হচ্ছে। এই ধারাটা যেটা পড়লাম যে এখানে কৃতকর্মের জন্য আপনাদের দেওয়ানি মামলা ব্যতীত যদি অন্য কোনো মামলা করতে হয় তাহলে 1 মাস পূর্বে নোটিশ দিতে হবে, কিন্তু লাস্ট লাইনে গিয়ে দেখলাম জিনিসটা আপনার মিলাইতে পারে নাই না কি অন্য কিছু, আমি বুঝতেছি না, জিনিসটা এখানে প্যাচ লাগতেছে যে এই আইনের অধীন কোনো কৃতকর্মের দায়ে দেওয়ানি মামলা ব্যতীত কারো বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করবার অন্তত 1 মাস পূর্বে এই মর্মে তাকে লিখিত নোটিশ দান করতে হবে। এখন কৃতকর্মের দায়ে এই সংক্রান্ত কি আসলে আপনার পুলিশ অফিসারদেরকে বোঝানো হয়েছে কিনা, মানে বা এই অস্ত্র আইনে যারা প্রয়োগ করবে অস্ত্র আইন মোতাবেক সেই লাইসেন্সিং কর্তৃপক্ষ সহ অন্যান্য যারা আপনাদের বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন তারা এদের কৃতকর্ম কিনা, আমার সম্ভবত মনে হচ্ছে যে আমাদের এই কৃতকর্মগুলোর কথা এখানে বলা হয়েছে, যারা এই আইনটা প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে। সেক্ষেত্রে আপনার মামলা করতে হলে 1 মাস পূর্বে লিখিত নোটিশ দান করতে হবে। আবার লিখে দিছে নতুবা মোকদ্দমার কারণ ঘটবার পর, মানে এই যে মোকদ্দমার যে একটা কারণ ঘটছে, এই মানে ঘটনা ঘটছে, কারণ ঘটবার পর 3 মাস অতিক্রান্ত হইলে মোকদ্দমা দায়ের করতে হবে। তার মানে নোটিশ যদি না দেওয়া হয় তাহলে আপনার 3 মাস পার হওয়ার পরে মামলা করতে হবে। এই জিনিসটা আসলে আমার কাছে একটু খটকা লাগছে। তো এই লাস্ট যে ধারাটা এটা একটু আরেকটু অ্যানালাইসিসের বিষয় আছে, সেটা আমরা অ্যানালাইসিস করে দেখব। তবে এটা আমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। তবে এক্ষেত্রে আপনার অস্ত্র আইন মোতাবেক আপনার কতদিনের মধ্যে নোটিশ দিয়ে মামলা করতে হবে, সেক্ষেত্রে এটা আমাদের যে বিষয়টা বলছে 1 মাস, এটা আমাদের মনে রাখতে পারি। আমরা আর পরের বিষয়টা হচ্ছে 3 মাস, এইভাবে জিনিসটা মনে রাখতে পারি। তাহলে এখানে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আমাদের তদন্তের সময়সীমা, এই 30B, এই জিনিসটা খুব ভালো করে আমাদের জানতে হবে। এই বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন 30A, এই বিষয়টাও জানতে হবে। তারপর আপনার হচ্ছে অপরাধ সম্পর্কে তথ্য প্রদান, এটাও আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি 25, এটাও আমাদের ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে আমাদের লাইসেন্সের যদি কেউ শর্ত লঙ্ঘন করে 21, এই বিষয়গুলো, এরকম কিছু কিছু বিষয় আছে যে খুবই ইম্পর্টেন্ট, অস্ত্র আইন আপনারা পড়লেই বুঝতে পারবেন। আর এই যে এখানে আছে যে তদন্তের সময়সীমাটা, এটা খুবই সহজ, একদম নিজের মতো করে শুধু নিজেকে আয়ু ভাবেন, দেখবেন আপনার কাছে একদম ইজি মনে হচ্ছে। যদি আপনি দেখেন যে 32B 1 2 আবার ক মানে কি কখনো তো এবি বা CDEF এগুলো যদি মাথায় আপনার বেশি কাজ করে তাহলে আপনি কিন্তু মূল ট্র্যাক থেকে সরে যেতে পারেন। এই জন্য অস্ত্র আইনে
আপনার নিয়মটা হচ্ছে আপনি পড়বেন আস্তে আস্তে এবং বুঝবেন এবং অন্যজনের সাথে আলোচনা করবেন। কিছু কিছু ক্ষেত্রে নিজেকে বিচারক মনে করবেন, কিছু কিছু ক্ষেত্রে নিজেকে আপনার সরকারি কর্তৃপক্ষ মনে করবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে নিজে আপনার শর্ত লঙ্ঘন করছেন এরকম কল্পনা করবেন যে আমার একটা অস্ত্র আছে, আমি তো এখন এই কাজটা করলাম, তাহলে কি হইতে পারে। এরকমভাবে যখন কল্পনা করবেন, আয়ু হিসেবে কল্পনা করবেন, দেখবেন যে অস্ত্র আইনটা খুবই সহজ হয়ে যাচ্ছে। তো অস্ত্র আইন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।